আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু বিন্যাস দেখে ছক পূরণ করি বা ফিগার টেস্ট বা বুদ্ধির পরীক্ষা বা ইন্টেলিজেন্স টেস্ট। ছবি বা চিত্রের মাধ্যমে উপস্থাপিত এই জাতীয় প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী বা পরীক্ষার্থীর প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানে পারদর্শিতার পরীক্ষা করা হয়। কেবলমাত্র পঞ্চম শ্রেণীর জন্য নয়, বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ব্যাংক পিও, স্টাফ সিলেকশন, রেল বোর্ড এক্সামিনেশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই জাতীয় প্রশ্ন এসে থাকে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। নিচে প্রদত্ত এই ছকটির প্রত্যেকটি সারির বাঁদিকে চারটি চিত্র বা ছবি দেওয়া রয়েছে। এই চিত্রগুলির আবর্তন বা ঘূর্ণন পর্যবেক্ষণ করে এই ডান দিকে চারটি ঘর পূরণ করতে হবে। প্রথম সারির প্রথম ঘরে রয়েছে ইংরাজি বর্ণ এম, এটা সোজা হবে দণ্ডায়মান। পরবর্তী ঘরে এই এম অক্ষরটি ডান দিকে 90 ডিগ্রি বা 180 কোণ ঘুরে অবস্থান করছে। পরের ঘরেও একইভাবে 90 ডিগ্রি ডান দিকে ঘুরে অবস্থান করেছে। এর পরের ঘরে পুনরায় 90 ডিগ্রি ডান দিকে ঘুরে এই খোলা মুখটি ডান দিকে অবস্থান করছে। অর্থাৎ এই এম অক্ষরটি এই ছকের এক ঘর থেকে যখন পরবর্তী ঘরে অবস্থান করবে তখন 90 ডিগ্রি ডান দিকে আবর্তিত হবে। বিদ্যালয়ের ফিজিক্যাল টিচার যখন ডাইনামোড বা রাইট টার্ন দিয়ে থাকেন তখন উপস্থিত ছাত্রদের ডান দিকে 90 ডিগ্রি বা 180 কোণ ঘুরতে হয়। ঠিক একইভাবে এই এম অক্ষরটি রাইট টার্ন করে এখানে বাঁদিকে অবস্থান করেছে, এখান থেকে রাইট টার্ন করে পুনরায় এটা উপরের দিকে অবস্থান করেছে। পরবর্তী ঘরে আবার রাইট টার্ন বা ডাইনামোড নিয়ে এটা ডান দিকে অবস্থান করবে। ডাইনামোড নিয়ে পরবর্তী ঘরে অর্থাৎ পঞ্চম ঘরে এটা নিচের দিকে অবস্থান করবে। ষষ্ঠ ঘরে এটা বাঁদিকে অবস্থান করবে। সপ্তম ঘরে উপরের দিকে এবং অষ্টম ঘরে ডান দিকে অবস্থান করবে। এবার উত্তর দেখে নেওয়া যাক। চতুর্থ ঘর থেকে যখন পঞ্চম ঘরে অবস্থান করে তখন এই এম বর্ণটি 90 ডিগ্রি ডান দিকে ঘুরে এই খোলা মুখটি নিচের দিকে অবস্থান করবে। পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে এটা বাঁদিকে অবস্থান করবে। ষষ্ঠ থেকে সপ্তম ঘরে উপরের দিকে এবং সপ্তম থেকে অষ্টম ঘরে এটা ডান দিকে অবস্থান করবে। এবার এর সম্পূর্ণ উত্তরটি একবার দেখে নেওয়া যাক। এখান থেকে চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে পুনরায় ডান দিকে 45 ডিগ্রি আবর্তন করে এই অবস্থায় এসেছে। আবার ষষ্ঠ ঘরে পুনরায় 45 ডিগ্রি আবর্তন করে এই অবস্থায় দাঁড়িয়েছে। পরবর্তী ঘরে অর্থাৎ সপ্তম ঘরে করে পুনরায় 45 ডিগ্রি আবর্তন করে এই অবস্থায় দাঁড়িয়েছে এবং অষ্টম ঘরে এই পি বর্ণটি সপ্তম ঘর থেকে 45 ডিগ্রি আবর্তন করে এই অবস্থায় কর্ণ বরাবর অবস্থান করেছে। এই ছকটির তৃতীয় সারির প্রথম ঘরে ইংরাজি বর্ণ এ সোজাভাবে দণ্ডায়মান। এই ইংরাজি বর্ণ এ একবার সোজাভাবে দণ্ডায়মান হবে এবং পরবর্তী ঘরে উল্টোভাবে অবস্থান করবে। পঞ্চম ঘরে সোজাভাবে, ষষ্ঠ ঘরে উল্টে যাবে, আবার সপ্তম ঘরে সোজাভাবে এবং অষ্টম ঘরে উল্টে যাবে। এর সম্পূর্ণ উত্তর একবার এখানে দেখে নাও। চতুর্থ ঘরে উল্টোভাবে অবস্থান করে, পঞ্চম ঘরে সোজাভাবে, ষষ্ঠ ঘরে উল্টোভাবে, সপ্তম ঘরে সোজাভাবে এবং অষ্টম ঘরে পুনরায় উল্টোভাবে অবস্থান করে। পরবর্তী সারির প্রথম চিত্রটি একবার ভালো করে লক্ষ্য করো। এটা দেখতে একদিকে পাপড়ির মতো এবং নিচের দিকটা বৃন্তের মতো। এটা প্রথম ঘর থেকে যখন দ্বিতীয় ঘরে অবস্থান করেছে বাঁদিকে 90 ডিগ্রি আবর্তন করেছে এবং তৃতীয় ঘরে পুনরায় বাঁদিকে 90 ডিগ্রি আবর্তন করে এই পাপড়ির দিকটা নিচের দিকে অবস্থান করেছে। পুনরায় 90 ডিগ্রি ঘুরে এটা ডান দিকে অবস্থান করেছে। সুতরাং পঞ্চম ঘরে এটা উপরের দিকে অবস্থান করবে, ষষ্ঠ ঘরে এটা বাঁদিকে অবস্থান করবে এবং সপ্তম ঘরে এটা নিচের দিকে এবং অষ্টম ঘরে ডান দিকে অবস্থান করবে। এর উত্তর এখানে একবার ভালো করে লক্ষ্য করো। এখানে চতুর্থ ঘরে ডান দিকে, পঞ্চম ঘরে উপরের দিকে এবং এই উপর থেকে পুনরায় 90 ডিগ্রি ঘুরে বাঁদিকে, এখান থেকে পুনরায় 90 ডিগ্রি ঘুরে সপ্তম ঘরে নিচের দিকে পাপড়ির দিকটা অবস্থান করে এবং সপ্তম ঘর থেকে যখন অষ্টম ঘরে প্রবেশ করে পুনরায় বাঁদিকে 90 ডিগ্রি ঘুরে এটা ডান দিকে অবস্থান করেছে। পরবর্তী সারির প্রত্যেকটি ঘরে একটা করে বৃত্ত এবং এই বৃত্তের মধ্যে একটা করে চতুর্ভুজ রয়েছে। প্রথম ঘরে চতুর্ভুজটি নিচের দিকে অবস্থান করে, এখান থেকে 90 ডিগ্রি ডান দিকে ঘুরে চতুর্ভুজটি বাঁদিকে অবস্থান করেছে। এখান থেকে পুনরায় 90 ডিগ্রি ঘুরে তৃতীয় ঘরে এটা উপরের দিকে অবস্থান করেছে
এই তৃতীয় ঘর থেকে পুনরায় 90 ডিগ্রি ঘুরে চতুর্থ ঘরে এটা ডান দিকে অবস্থান করে। সুতরাং পঞ্চম ঘরে এটা নিচের দিকে আসবে, ষষ্ঠ ঘরে বাঁ দিকে, সপ্তম ঘরে উপরের দিকে এবং অষ্টম ঘরে এটা ডান দিকে অবস্থান করবে। এর উত্তরটি একবার দেখে নাও। এই চতুর্থ ঘর থেকে 90 ডিগ্রি ডান দিকে ঘুরে পঞ্চম ঘরে এই চতুর্ভুজটি নিচে অবস্থান করেছে। এখান থেকে পুনরায় ডান দিকে 90 ডিগ্রি ঘুরে এই চতুর্ভুজটি বাঁ দিকে এবং এখান থেকে পুনরায় 90 ডিগ্রি ঘুরে এটা উপরের দিকে এবং অষ্টম ঘরে পুনরায় 90 ডিগ্রি ডান দিকে ঘুরে এটা ডান দিকে অবস্থান করছে। এবার পরের সারির প্রথম চারটি চিত্র পর্যবেক্ষণ করা যাক। এখানে দুই প্রকারের চিত্র রয়েছে। এই প্রথম ঘরে একটা ত্রিভুজ এবং ত্রিভুজের মধ্যে একটি ছোট্ট বৃত্ত এবং এটা বাহু সংলগ্ন, ডান দিকের বাহু সংলগ্ন। দ্বিতীয় ঘরে একটি বড় বৃত্ত এবং তার মধ্যে একটি ত্রিভুজ এবং তৃতীয় ঘরে একটি ত্রিভুজ এবং এই বৃত্তটি ডান দিকে 90 ডিগ্রি ঘুরে নিচে অবস্থান করছে এবং ছোট্ট বৃত্তটি এই প্রথম ঘর থেকে ডান দিকে 90 ডিগ্রি ঘুরে নিচের বাহু বা ভূমিতে অবস্থান করছে এবং দ্বিতীয় চিত্র বা ছবিটির চতুর্থ অবস্থানে প্রবেশ করেছে এবং তার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ ছবিগুলি একই রয়েছে। সুতরাং একইভাবে আমরা বলতে পারি এবং ষষ্ঠ এবং অষ্টম ঘরে যে চিত্র থাকবে এই একই চিত্র থাকবে, তার কোনো পরিবর্তন থাকবে না। তৃতীয় ঘর থেকে যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন এই ছোট্ট বৃত্তটি 90 ডিগ্রি ডান দিকে ঘুরে এই ত্রিভুজের বাঁদিকের বাহুতে অবস্থান করবে। এই পঞ্চম ঘরের পরে ষষ্ঠ ঘর ছেড়ে এটা সপ্তম ঘরে অবস্থান করবে এবং এই ছোট্ট বৃত্তটি ত্রিভুজটির ডান দিকের বাহু সংলগ্ন হবে। এর সম্পূর্ণ উত্তর একবার দেখে নাও। এখানে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম অর্থাৎ জোড় ঘরগুলোতে এর কোনো পরিবর্তন নেই, কিন্তু বিজোড় ঘর যেমন এক, এই ত্রিভুজ সংলগ্ন ছোট্ট বৃত্ত এক ঘর ছেড়ে তৃতীয় ঘরে এই ছোট্ট বৃত্তটি এই ডান দিকের বাহুর পরিবর্তে এখানে নিচের ঘরে অর্থাৎ ভূমিতে অবস্থান করেছে এবং এখান থেকে পুনরায় 90 ডিগ্রি ঘুরে এই ছোট্ট বৃত্তটি এই বাঁ দিকের বাহুতে অবস্থান করে। এখান থেকে পুনরায় 90 ডিগ্রি বা এক সমকোণ আবর্তন করে এটা সপ্তম ঘরে প্রবেশ করে এবং এই ছোট্ট বৃত্তটি এই ডান দিকের বাহু সংলগ্ন হয়। আজ এই পর্যন্ত। তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করে জানাবে। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ।